আপনি জানেন কি অস্ট্রেলিয়ায় প্রায় 2,27,00,000 মানুষ বাস করে আর সেই দেশের 20 কোটি খরগোশও আছে, অর্থাৎ মানুষের থেকে 10 গুণ বেশি। এই খরগোশগুলো অস্ট্রেলিয়ায় এমন বিশাল ক্ষতি করেছে যে সরকার তাদের বিধ্বংসী প্রাণী হিসাবে ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার কাছে এই খরগোশগুলো একদম ঝুঁকিপূর্ণ প্রাণী, আর তারা এদের থেকে মুক্তি পাওয়ার জন্য সব রকম ব্যর্থ চেষ্টা করেছে। কিন্তু অন্যদিকে চীন গত 30 বছরের মধ্যে 40 লাখেরও বেশি খরগোশ আমদানি করেছে, খেতে নয় বরং কুবুচি মরুভূমিতে একটা আলাদা ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য। আর যে রেজাল্ট বের হয়েছে সেটা পুরো বিশ্বকে বিস্মিত আর চিন্তিত করে দিয়েছে। আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। যখন কোনো মরুভূমি সবুজ জমিকে গিলে খেয়ে সেটাকেও মরুভূমিতে রূপান্তর করে ফেলে, তখন এই প্রক্রিয়াকে ডেজার্টিফিকেশন বলা হয়। আর এর সবচেয়ে বড় শিকার হলো চীনের কুবুচি মরুভূমি। একসময় ছিল যখন কুবুচি মরুভূমি বছরে 5 লাখ একর হারে ছড়িয়ে পড়ছিল, মানে প্রতি বছর এই মরুভূমি প্রায় 5 লাখ একর জমিকেও গিলে খাচ্ছিল। তখন চীন সারা শক্তি দিয়ে মরুভূমি বনানো আর মরুপ্রদেশের এই হার কমানোর চেষ্টা করা হয়েছিল। 1950 আর 1960 সালের মধ্যে অনেক প্রকল্প শুরু করা হয়। বালি নিয়ন্ত্রণ স্টেশন তৈরি করা হয়, মরুভূমিতে গাছ লাগানো হয়, কিন্তু বালির এই সমুদ্র নিয়ন্ত্রণের বাইরে ছিল। তারপর একদিন ওয়েং ভ্যান বিয়াও নামের এক স্থানীয় উদ্যোক্তা সবকিছু বদলে দিল। ওয়েং তার টাকা একটা অদ্ভুত আইডিয়াতে বিনিয়োগ করল। সে কয়েক শত একর মরুভূমিতে শুকনো ঝোপঝাড় স্কোয়ার আকারে বসাতে শুরু করল, আর তাদের মাঝে উইলো গাছ লাগাতে শুরু করল, যাকে আমরা বেদ গাছও বলি। উইলো এমন একটা গাছ যা পানি ছাড়াই বেঁচে থাকতে পারে। হতে পারে কারণ এর শিকড় মরুভূমির নিচে 300 ফুট পর্যন্ত গিয়ে পানি খোঁজে। এই গাছের কাঠ কাগজ আর ফার্নিচার বানাতে কাজে লাগে, কিন্তু সেটা শুধু তখনই যখন এই গাছ মরুভূমিতে টিকতে পারে। কুবুচি মরুভূমিতে তীব্র হাওয়া বালি উড়িয়ে ছড়িয়ে দেয়, যার ফলে ভিতরে আটকে থাকা আর্দ্রতাও বাষ্পীভূত হয়ে যায়। আর এই তীব্র হাওয়াগুলো থেকে উইলো গাছগুলোকে রক্ষা করার জন্য এর চারপাশে ঝোপঝাড় লাগানো হয়েছিল। শুরুতে সবাই ওয়াংকে নিয়ে হাসত, দেখো তো কে পাগল মরুভূমিতে গাছ লাগাচ্ছে। কিন্তু ওয়াংয়ের উদ্দেশ্যের কেউ ধারণা করত না, জ্ঞান ছিল না। পরের 3 বছর সব ঠিকঠাক চলতে থাকে, কিন্তু তারপর একটা নতুন সমস্যা সামনে এসে দাঁড়ায়। উইলো গাছের এখন বিশেষ যত্ন দরকার ছিল। যদি ওরা গাছের নতুন শাখাগুলো কেটে ফেলে তাহলে গাছের প্রধান ডাল মোটা হয়ে যাবে আর গাছ থেকে কাগজ আর ফার্নিচার বানাতে পারবে। কিন্তু মরুভূমিতে এই কাজটা করা অনেক কঠিন আর খরচও বেশি। আর এখান থেকেই গল্পের নতুন মোড় আসে। এটাই সেই পয়েন্ট যেখানে খরগোশ বা র্যাবিটদের প্রবেশ ঘটে। বিশেষ করে রেক্স র্যাবিটরা এই গল্পের অংশ হয়ে ওঠে। রেক্স র্যাবিট এক বিশেষ জাতের খরগোশ, যার লোম এটা একদম আউটার বা উদের লোমের মতো হয়। খুব নরম, দামি আর লাক্সারি কাপড় বানাতে ব্যবহার হয়। কিন্তু খরগোশদের এখানে নিয়ে আসার কারণ কি? কারণ তাদের একটা ছোট্ট অভ্যেস কুবুচি মরুভূমির ইকোসিস্টেমটাই বদলে দিয়েছে। রেক্স খরগোশরা উইলো গাছের নতুন শাখাগুলো খেতে পছন্দ করে। তারা যত বেশি নতুন আর পাতলা শাখা খেয়েছে, গাছের মেইন ডাল ততই মোটা হয়ে গেছে। আর সেই ডালগুলো কাগজ শিল্পীরা দামি দামে কিনে নিয়ে যেত। অর্থাৎ খরগোশরা খাওয়াও করেছে আর কাগজ শিল্পকেও কাঁচামাল দিয়েছে। একদিকে পরিবেশ আর অর্থনীতি দুটোই জিতে যেতে লাগলো। কিন্তু এটা গল্পের শুরু মাত্র ছিল। যেমন তুমি আগে জানতে পেরেছো, উইলো গাছের শিকড় 300 ফুট পর্যন্ত মাটির ভিতরে চলে যায়। এই শিকড় বালির মধ্যে ঢুকে তাদের স্ট্রাকচারাল স্টেবিলিটি বাড়াতে লাগলো। আর এর ফলে যা হলো, ঝোড়ো হাওয়ায় বালি আর উড়ে না, আর তাদের ভিতরে আটকে থাকা আর্দ্রতাও বাষ্পীভূত হয় না। এই সময় খরগোশেরা তাদের আসল জাদু দেখানো শুরু করলো। রেক্স খরগোশের পায়খানা, অর্থাৎ তাদের গোবর, সার হিসেবে কাজে লাগতে শুরু করলো। চীনের জিরো ওয়েস্ট সিস্টেমে এটাও একটা দরদামি প্রোডাক্ট হয়ে উঠল। আরেকটা রেক্স র্যাবিট ব্রিড আছে যা সবচেয়ে বেশি বাচ্চা দেয়। একটা মাদার একটা বছরে 50টা বাচ্চার জন্ম দেয়, অর্থাৎ এদের প্রজননের হার অনেক বেশি। যখন এই র্যাবিটসের সংখ্যা বেড়ে গেল, তখন তাদের গোবরও বেড়ে গেল আর মাটি আরও উর্বর হয়ে উঠতে লাগলো। চোখের পলকে বালি জমি জমা হয়ে গেল। এখন সেখানে অর্গানিক সবজিও চাষ হতে শুরু করলো। রেক্স র্যাবিটসের আরেকটা বড় গুণও এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো। এদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা ঘাস হজম করতে পারে, কিন্তু ঘাসের বীজ হজম করতে পারে না। এর কারণ হলো সেই বীজগুলো এভাবে তাদের গোবরের সঙ্গে মিশে বেরিয়ে আসতো। আর কিছুদিন পর ঘাসও ব্যাপকভাবে বেড়ে উঠতে শুরু করলো। মানে খরগোশগুলো শুধু উইলো গাছের যত্নই করেনি, ঘাসও জন্মালো, আর শেষে তাদের ফার্ম প্রোডাক্টগুলো ভালো দামে বিক্রি হতে লাগলো। এই পুরো প্রক্রিয়াটা এক ধরনের স্বয়ংসম্পূর্ণ চক্রে পরিণত হলো। খরগোশগুলো সত্যি মরুভূমিকে সবুজে ভরিয়ে দিতে শুরু করলো। এই পরীক্ষায় সফল হওয়ার পর ভেং এখানেই থামল না। সে 100টা বুলডোজার ভাড়া নিল আর মরুভূমির টিলাগুলো সমতল করতে শুরু করলো। গর্ত ভরল, জমি সমান করলো, আর সেখানে আবার উইলো গাছ লাগালো শুরু করলো। এই সময় লোকাল মানুষদের উৎসাহিত করলো রেক্স খরগোশ পালতে। চীনা সরকারের সাহায্যে লাখ লাখ রেক্স খরগোশ এনে লোকালদের মধ্যে বন্টন করলো। এখন প্রতিটা বাড়ি একটা ছোট্ট ফার্মে পরিণত হয়েছে। 10 বছর ধরে এই প্রকল্প চলল আর পুরো এলাকা বদলে গেল। একসময় এখানে শুধু বালি ছাড়া আর কিছুই ছিল না। এখন এটা সবুজ এলাকা। কুবুচি মরুভূমির মোট এলাকা 18,600 বর্গ
কিলোমিটার, যার মধ্যে জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী 33% বা 6250 বর্গ কিলোমিটার এখন সবুজে ঢাকা। এটা 30 বছরেরও বেশি পরিশ্রমের ফল। পরিবর্তনের কারণে কুবুচি মরুভূমিকে এখন সি অফ ডেথের বদলে ইকোলজিক্যাল মার্ভেল নামে ডাকা হচ্ছে। কিন্তু এখানে শুধু পরিবেশই বদলায়নি, মানুষের জীবনও বদলে গেছে। চীনা সরকার এখানে 3 বিলিয়ন ইউয়ান বা $400 মিলিয়ন সমান বিনিয়োগ করেছে এবং এই অর্থ দিয়ে নতুন গ্রাম গড়ে তোলা হয়েছে এবং মরুভূমিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। আজ এখানে লাখ লাখ একর মরুভূমিতে মানুষের কর্মসংস্থান হয়েছে, 2000-এর বেশি ফার্ম চলছে, আর প্রতি বছর 3 লাখ রেক্স খরগোশ বিক্রি হয়। একজন কৃষকের গড় বার্ষিক আয় 9600 ইউয়ান পর্যন্ত পৌঁছে গেছে। মানে যারা আগে মরুভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছিল, তারা এখন এখানেই ধনী হয়ে গেছে। একটা হিসেব অনুযায়ী 10,000 মানুষের জীবন বদলে গেছে। 2017 সালে যখন মিডিয়া রিপোর্টাররা এখানে এসেছিল, তারা দেখেছিল এখানে পরিবেশ আগের থেকে 10 গুণ ভালো হয়ে গেছে। গাছপালা, ঘাস, পশু পাখি আর মানুষ সবকিছু একটা ছন্দে চলছে। কিন্তু এখানে সবাই মনে করছে, যদি খরগোশরা মরুভূমিকে সবুজ করতে পারে, তাহলে অস্ট্রেলিয়ায় তারা এত বিপজ্জনক কেন? আসলেই অস্ট্রেলিয়ায় 1859 সালের আগে পর্যন্ত কেউ খরগোশই ছিল না। তারপর এক ব্রিটিশ লোক এখানে মাত্র 24টা খরগোশ ছেড়ে দিয়েছিল, যাতে ওদের সংখ্যা বাড়ে, এবং পরে ব্রিটিশরা এখানে এসে ওদের শিকার করতে পারে। 70 বছর পর ওদের জনসংখ্যা এতটাই বেড়ে গেল যে এখন আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অস্ট্রেলিয়ায় খরগোশগুলো তাদের স্বাভাবিক পরিবেশে থাকে, কিন্তু চীনে ওদের নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয়। ওদের থেকে ঠিক ততটাই কাজ নেওয়া হয় যা সবার জন্য উপকারী। এই কারণেই অস্ট্রেলিয়ায় খরগোশরা ঝামেলা আর চীনে তারা আশীর্বাদ। তবে কুবুচি মরুভূমির গল্প এখানেই শেষ হয়নি। এখানেই তৈরি হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় সোলার পাওয়ার ইমেজ, যাকে যমুনা সোলার পাওয়ার প্ল্যান্ট বলা হয়। 6000 একর জমিতে ছড়িয়ে থাকা প্ল্যান্টটি প্রায় 50 লাখ সোলার প্যানেল নিয়ে তৈরি, যা মহাকাশ থেকে দেখলে দৌড়ানো ঘোড়ার আকৃতি তৈরি করে। গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটা বিশ্বের সবচেয়ে বড় সোলার প্যানেল ইমেজ। 22 সাল পর্যন্ত এই প্ল্যান্ট 2.3 বিলিয়ন কিলোওয়াট এনার্জি জেনারেট করেছে। এর ফলে চীন 7600 টন কয়লা বাঁচিয়েছে এবং 18 লাখ টন কম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। কিন্তু যদি আপনি ভাবেন এই পাওয়ার প্ল্যান্ট শুধু বিদ্যুৎ উৎপাদন করে, তাহলে আপনি একদম ভুল ভাবেন। এটা গাছ মরুভূমি হওয়া থেকে রোধ করে। প্যানেলের নিচে সরাসরি রোদ পড়ে না, তাই বাষ্পীভবন কম হয়, যার কারণে এখানে ঘাস জন্মায়, আর সেই ঘাস কাটার জন্য এখানে রাখা হয়েছে রেক্স খরগোশ। খরগোশরা ঘাস খায় আর তাদের গোবর দিয়ে নতুন ঘাসের বীজ বপন করে। এতে শুধু মরুভূমি হওয়া কমে না, ফ্রি এনার্জিও তৈরি হয়, আর শেষে খরগোশের লোমও ভালো দামে বিক্রি হয়। প্যানেলের কারণে এখানে বাতাসের গতিও 50% কমে গেছে, ফলে বালি কম সরে আর ধীরে ধীরে নতুন জমি নিজে থেকেই জমে যাচ্ছে। আজ যদি তুমি কাবুচি মরুভূমিতে যাও, সেখানে ভেড়া, ছাগল, হাঁস আর খরগোশ সবাই একসাথে থাকে। প্যানেলের নিচে ঘাস ফুটেছে আর চারপাশে উইলোর ঝাঁক। কেউ ভাবতেই পারত না যে মৃত্যুর সমুদ্র একদিন জীবনের সমুদ্র হয়ে উঠবে। আর সবকিছু শুরু হয় একটা ছোট্ট খরগোশের সঠিক ব্যবহার থেকে। আজ সারা বিশ্বের গবেষকরা এই মডেলকে ইকো ইকোনমিক রেভলিউশন বলছেন। এক প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর 50% এলাকা মরুভূমি, আর 40% এলাকা মরুভূমিতে পরিণত হওয়ার বিরুদ্ধে লড়াই করছে। আজ ইউরোপ সহ আমেরিকাও চীনের এই ইকো ইকোনমিক রেভলিউশন থেকে শিক্ষা নিচ্ছে। কুবুচি ডেজার্টের মেসেজ স্পষ্ট, যদি মানুষ আর প্রকৃতি একসাথে কাজ করে, তাহলে মৃত্যুর সমুদ্রকেও জীবনের বাগানে পরিণত করা যায়। আপনার কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।